লিডিয়া অ্যালিসিয়ার নবজাতক শিশুকে কোলে নিয়ে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অতুল গহ্বরে ঝাঁপ দিচ্ছে। লিডিয়া এরকমটা কেন করলো বা কোন বিষয়টা তাকে এতটা মরিয়া করে তুলেছিল, চলুন সেটা দেখে আসি। মাত্র কয়েকদিন আগে লিডিয়া ক্যাপোয়ায় তার বাড়িতে ফিরে এসেছিল অ্যালিসিয়াকে সাথে নিয়ে। সেখানে ফিরে সে তার সবচেয়ে প্রিয় পরচুলাগুলো খুলে ফেলেছিল, যেটা সে বাতিয়াদাসের মৃত্যুর পর থেকে পড়ে আসছিল। আর বলা যায় আপাত দৃষ্টিতে সেই ভয়ঙ্কর অতীত অভিজ্ঞতাগুলোকে লিডিয়া পরিত্যাগ করতে চাইছিল। তো সেদিন লিডিয়া তার প্রিয় রেলিংয়ের কাছে দাঁড়িয়ে যখন স্মৃতিচারণ করছে, তখন এলিসিয়াকে দেখা যায় দুই হাত তার দিকে বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং কাছে গিয়ে পেছন থেকে তাকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু হঠাৎ সেই মুহূর্তে অ্যালিসিয়ার অ্যামনিওটিক লিকুইড মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মাতৃগর্ভ থেকে যেটা বের হয় সেটা হঠাৎ ফেটে যায়। আর স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল তার ভিতরের শিশুটি এই পৃথিবীতে আসার জন্য আর অপেক্ষা করতে পারছে না। এদিকে পেছনে কারো উপস্থিত টের পেয়ে লিডিয়া পেছন ফিরে তাকায় এবং এলিসিয়ার অবস্থা দেখে সে দ্রুত তাকে সাহায্য করে এবং তাকে ভেতরে নিয়ে যায়। এরপর সে নিজে তার সন্তান জন্মদানে সাহায্য করতে থাকে। কিন্তু এলিসিয়ার তখন প্রচণ্ড প্রসব ব্যথায় উঠেছিল, ফলে লিডিয়া তার ব্যথা উপশমের কোনো ওষুধ পাওয়া যায় কিনা সেটা খুঁজতে ভেতরে চলে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় রক্তাক্ত অবস্থায় হাতে রক্ত মাখা একটা ছুরি নিয়ে সেখানে প্রবেশ করছে লিডিয়া। এলিসিয়াকে সাহায্য করা এক দাসীকে সেই ছুরি দিয়ে সে সেখানেই হত্যা করে এবং তারপর এগিয়ে আসে এলিসিয়ার দিকে। আসলে এটাই ছিল লিডিয়ার সত্যিকারের চেহারা। দিনের পর দিন সে শুধু অপেক্ষা করেছে, তার সৌন্দর্য বিসর্জন দিয়েছে শুধুমাত্র এলিসিয়ার গর্ভের সন্তানের জন্য। কিন্তু এই শিশুটিকে নিয়ে লিডিয়া আসলে কি করতে চাইছিল, তার উদ্দেশ্যটা কি ছিল, সেটা আমরা একটু পরেই দেখব। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই অংশটুকুর মাধ্যমে আজ আমরা স্পার্টাকাস সিজন 2 এর শেষ পর্বের এক্সপ্লেন শুরু করতে যাচ্ছি। তো আপনারা এই বেশ কয়েকটা দিন ধরে স্পার্টাকাসের বিভিন্ন পর্বের এক্সপ্লেন আমার কণ্ঠে শুনেছেন। কেমন লেগেছে সেটা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি কিছুটা অন্তত আজ করতে পেরেছি। তো যদি সত্যি আমার এক্সপ্লেনগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আমার উপর আপনাদের প্রত্যাশাকে অটুট রাখারও আহ্বান জানাচ্ছি, কারণ এরপরে আরও সব এক্সাইটিং টিভি সিরিজ আসতে চলেছে, আমি কথা দিচ্ছি। তবে এজন্য আপনাদের সাপোর্ট ভীষণ ভীষণ দরকার, তাই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যা হোক, এদিকে যখন এটা চলছে ঠিক তখন গ্রেবারের ফ্রন্টলাইন মিলিটারি ক্যাম্পে আশুরের সাথে গ্রেবারকে আমরা দেখতে পাই। গ্রেবার তাকে হঠাৎ অদ্ভুত একটা কথা জিজ্ঞাসা করে বসে, তবে এই কথাটা সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছিল আশুরের কাছে। গ্রেবার যখন তার কাছে জানতে চায় কেন সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তখন আশুর যেন আকাশ থেকে পড়ে। তারপরে সে ব্যাখ্যা করার চেষ্টা করে তার নিজের অবস্থা এবং গ্রেবার কেন তাকে এসব বলছে সেটা তার কাছে জানতে চায় সে। কিন্তু আশুরের এসব কথার পরেও গ্রেবার তার প্রতি সদয় হয় না। এখন বলেন তো আপনারা কি বুঝতে পারলেন এর মাধ্যমে গ্রেবার কেন আশুরকে এই দোষারোপটা করলো? গত পর্বটা যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা বলতে পারবেন আশা করি। আসলে গত পর্বের শেষের দিকে লিডিয়া আশুরের সাথে ভ্যালিয়াসের একটা যোগাযোগের বিষয়ে অ্যালিসিয়াকে জানিয়েছিল, মনে আছে নিশ্চয় আপনাদের। এটা লিডিয়া কেন বলেছিল সেটাও আশা করি বুঝতে পেরেছেন। আশুরের দ্বারা লিডিয়া যে ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল তার থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত আশুরের উপরে শোধ নিতে চাইছিল লিডিয়া। তো আশুর যখন বুঝতে পারে গ্রেবারের এই আচরণের পর আসলে তার কিছুই করার নেই এবং গ্রেবারকে সে কোনোভাবেই বোঝাতে পারবে না, তখন আশুর গ্রেবারের সামনে নতজানু হয়ে করুণা ভিক্ষা করে। তার এই অবস্থা দেখে গ্রেবার এবার তার প্রতি কিছুটা আনুগত্য প্রদর্শনের সুযোগ দেয়। আশুরকে আরও একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এর থেকে সে আশুরকে মেরে ফেললেই মনে হয় ভালো করত, কারণ গ্রেবার আশুরকে স্পার্টাকাসের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল একটা প্রস্তাব দিয়ে। সে মূলত স্পার্টাকাসকে একটা বার্তা দেওয়ার জন্য আশুরকে পাহাড়ের উপরে পাঠিয়ে দিয়েছিল। এই পাহাড়ের কোনো একটা জায়গায় স্পার্টাকাস আস্তানা গেড়ে বসে আছে, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম। তো গ্রেবারের কাছ থেকে রওনা হয়ে কিছুক্ষণের মধ্যে আশুর সেই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় এবং প্রত্যাশিতভাবেই স্পার্টাকাসদের সাথে তার দেখা হয়। গ্রেবার আশুরকে দিয়ে যে বার্তাটা পাঠিয়েছিল সেটা হলো, যদি স্পার্টাকাস এবং তার লোকজন অস্ত্র সমর্পণ করে তবে গ্রেবার তাদের জীবন রক্ষা করার চেষ্টা করবে এবং তারা সাধারণ ক্ষমাও পাবে।
এবং তারপর তারা গ্রেবারের অধীনে কৃতদাস হিসেবে কাজ চালিয়ে যেতে পারবে। আর যদি তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তারা এই পর্বতের আস্তানাটা তো হারাবেই এবং তাদের মৃত্যুদণ্ডের মুখোমুখিও হতে হবে। আসুরকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছিল গ্রেবার। তার বিশ্বাস ছিল এই ধরনের প্রস্তাবে স্পার্টাকাসের বিদ্রোহের মনোবলটা কিছুটা নড়বড়ে করে দেবে, কিন্তু এই কথার প্রভাব হয় বিপরীত। স্পার্টাকাস সহ কৃতদাসরা মরিয়া হয়ে ওঠে আসুরের প্রস্তাব শুনে। অবস্থা বেগতিক দেখে এবং সবকিছু পরিকল্পনা মতো হচ্ছে না দেখে আসুর এবার পালিয়ে যেতে চায়। কিন্তু কিভাবে এই কৃতদাসরা আসুরকে এত সহজে পালাতে দেবে? এই আসুরের কারণে পদে পদে বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হয়েছে স্পার্টাকাসের। তো এ সময় ক্রিক্সাসকে দেখা যায় আসুরের দিকে এগিয়ে যেতে এবং সে তাকে হত্যা করতে প্রস্তুত হয়। আর ধূর্ত আসুর জানত ক্রিক্সাস একজন সোজা সাপটা মানুষ, তাই সে তাকে মানসিকভাবে আঘাত করার চেষ্টা করে। আসুর ক্রিক্সাসকে বলে ক্যাপোয়ান গডের তার মতো এক দুর্বলকে ধমক দেয়া ভালো দেখায় না। তবে ঠিক সেই মুহূর্তে নিভিয়া উঠে বলে আসুরের কাছে সে যে ধরনের অপমানের শিকার হয়েছিল তার প্রতিশোধ সে নিতে চায়। নিভিয়ার এই কথায় চমকে গিয়ে ক্রিক্সাস তার দিকে তাকায়, কিন্তু সে নিভিয়ার চোখে একটা দৃঢ় প্রতিজ্ঞা দেখতে পায়। তবে ক্রিক্সাস জানত যদি নিভিয়া হেরে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার, কিন্তু তারপরেও সে তাকে থামানোর চেষ্টা করেনি। ক্রিক্সাসের মনে পড়ে বার্টিয়াটাসের ওখানে থাকার সময় ক্রিক্সাস নিভিয়াকে মার্শাল আর্ট শিখিয়েছিল। তবে তারপরেও আসুরের সাথে শক্তিতে বিস্তর পার্থক্য ছিল নিভিয়ার। যাই হোক, এরপরে শুরু হয় নিভিয়ার সাথে আসুরের লড়াই। তবে এদের দেখে মনে হচ্ছিল খুব সহজেই আসুর নিভিয়াকে পরাজিত করতে চলেছে। এবং আসুর যখন ভাবছে যে লড়াইটা তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, তখনই নিভিয়া হঠাৎ আসুরের গোপন স্থানে একটা কনুইয়ের আঘাত মারে এবং তরবারি দিয়ে পাল্টা আক্রমণ করে সে। ফলে অনেকটাই হকচকিয়ে যায় আসুর। আর এবার প্রচণ্ড ক্রোধে প্রায় পাগল হয়ে যায় নিভিয়া। দুই হাতে দুটো তরবারি ধরে আসুরের দেহ থেকে মুহূর্তের মধ্যেই ধড়টা বিচ্ছিন্ন করে দেয় সে। আর একই সাথে মৃত্যু হয় অদ্ভুত এবং পিকিউলিয়ার চরিত্রের প্রাক্তন এই কৃতদাসের। আসুর মরে যাওয়ার পর প্রচণ্ড একটা তৃপ্তিভাব নিভিয়ার মুখে ছড়িয়ে পড়েছিল। আপনারা যারা প্রথম সিজন দেখেছেন তারা জানেন আসুরের হাতে নিভিয়াও একাধিক সময় নির্যাতিত হতো। আসুরের মৃত্যু তার নতুন জীবনের সূচনাও ঘটিয়েছিল বলা যায়। তো এদিকে আসুরের ভবলীলা যখন সাঙ্গ হলো, তখন অন্যদিকে লিডিয়া তার হাতের ছুরি দিয়ে এলিসিয়ার পেট চিরে তার বাচ্চাটাকে বের করে নিয়ে এসেছে এবং তারপর সে সেই বাচ্চাটিকে নিয়ে পাহাড়ের ঢালের দিকে এগিয়ে যায়। আর এ সময় এলিসিয়াকেও দেখা যায় অসহায় অবস্থায় কাঁদতে। ওদিকে লিডিয়া যেন উদ্ভ্রান্তের মতো আচরণ করতে শুরু করে। এত বছর ধরে বার্টিয়াটাসের সাথে থাকা সত্ত্বেও তার কোনো সন্তান হয়নি। যদিও একটা সন্তানকে সে পেটে ধরেছিল, কিন্তু সেটাও আর পৃথিবীর মুখ দেখেনি। বার্টিয়াটাস তাকে হয়তো ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে, কিন্তু তাকে একটা সন্তান উপহার দিতে পারেনি সে। মূলত এই বিষয়টাই লিডিয়ার আজীবন অনুশোচনায় পরিণত হয়েছিল। এখন তার একমাত্র ইচ্ছে হচ্ছে এলিসিয়ার এই সন্তানকে পরের জন্মে নিয়ে যাওয়া এবং তার গভীর অনুতপ্ত স্বামীর সাথে পুনরায় মিলিত হওয়া। এ ধরনের চিন্তা করতে করতে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ঝাঁপ দেয়। আর এভাবেই শেষ হয় স্পার্টাকাস টিভি সিরিজের বর্ণাঢ্য একটা চরিত্রের। লিডিয়া এদিকে আত্মহত্যা করলেও অন্যদিকে আসুরের মৃত্যুর পর সাহসী চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছিল স্পার্টাকাসের মন। সে বুঝতে পেরেছিল এখন তাকে নিচে নেমে গ্রেবারের মুখোমুখি হতে হবে। তাই সে তার বিদ্রোহী ভাইদের পাহাড়ের সমস্ত লতাগুল্ম সংগ্রহ করে কয়েকটা লম্বা দড়ি তৈরি করতে নির্দেশ দেয়। দড়ি তৈরির কাজ শেষ হলে মেঘাচ্ছন্ন একটা দিন বেছে নিয়ে স্পার্টাকাস সহ কয়েকজন যোদ্ধা খারাপ পাহাড় থেকে নিচে নামার জন্য প্রস্তুত হয়। যদিও এই নিচে নামার কাজটা অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু স্পার্টাকাস, ক্রিক্সাস, এলিকং এবং অ্যাডিওর একটা মিশনের অংশ হিসেবে পাহাড় থেকে নামা শুরু করেছিল। তাদের প্ল্যান ছিল প্রথমে তারা পাহাড় থেকে নেমে যাবে এবং শত্রুদের গতিবিধির উপর নজর রাখবে। তবে পাহাড় থেকে নামার আগে স্পার্টাকাস তার ভাইদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দিয়েছিল। বক্তৃতার পরেই অন্যদের সহায়তায় তারা চারজন খুব কষ্টে পাহাড়ের নিচের দিকে নামতে শুরু করে। অনেক কষ্টে পাহাড়ের কয়েকশো মিটার নিচে নেমে আসে চারজন। এরপর তারা নিঃশব্দে অবতরণ করে এবং নিচের দুই প্রহরীকে হত্যা করে। স্পার্টাকাস ভালো করেই জানত এখান থেকে একটু দূরে অবস্থিত গ্রেবারের সামরিক শিবির এবং সেই শিবির এবং তাদের মধ্যে একটা বড় আকারের বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আর তারই লক্ষ্য হিসেবে তার প্রাথমিক লক্ষ্য ছিল
কাছাকাছি ক্যাটাপল্ট ব্যারিকেডগুলোকে ধ্বংস করা। যেহেতু গ্রেবারের বেশিরভাগ সৈন্যই পাহাড়ের পাদদেশে অবস্থান করছিল, তাই ক্যাটাপল্টগুলোর কাছে এবং সেগুলোর সরঞ্জাম রক্ষা করার জন্য খুব বেশি প্রহরী সেখানে পাহাড়ে নিয়োজিত ছিল না। তাই সহজেই স্পার্টাকাস এবং তার সঙ্গীদের হাতে নিহত হয় সেখানকার যোদ্ধারা। ওদিকে সেই অবস্থান থেকে একটু দূরে গ্রেবার একটা বিল্ডিংয়ের সাথে দাঁড়িয়ে ওয়াইনের স্বাদ গ্রহণ করছিলেন এবং সে ভাবছিল পাহাড়ের চূড়াটি কিভাবে দখল করা যায়। কিন্তু এদিকে পরের দিন ভোরবেলায় স্পার্টাকাস গ্রেবারের উপরে হামলার পরিকল্পনা করে। পরিকল্পনা মতোই পরের দিন শুরু হয় হামলা। গ্রেবার যখন রোমান সেনেটে তার পদ লাভের দিবা স্বপ্নে ব্যস্ত, তখন সে হঠাৎ লক্ষ্য করে তার দিকে বিশাল এক আগুনের গোলা ছুটে আসছে। স্পার্টাকাস এবং তার 4 জন সঙ্গী মিলে ক্যাটাপল্টগুলোকে জ্বালিয়ে সেগুলোকে গ্রেবারের ভবনের দিকে ছুড়ে মারছিল। আগুনের গোলাগুলো রাতের আকাশকে আলোকিত করে একসময় গ্রেবারের শিবিরের উপরে নেমে আসতে শুরু করে। আর অন্যদিকে পাহাড়ের চূড়ায় স্পার্টাকাসের সঙ্গীরা এই সংকেতের জন্যই অপেক্ষা করছিল। আগুনের গোলাগুলো দেখে তারা পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রোমান সৈন্যরা কখনো কল্পনাই করেনি যে তাদের ঘুমের মধ্যে জীবন্ত পুড়িয়ে মারা হবে। আর মুহূর্তের মধ্যেই পুরো শিবির রোমান সৈন্যদের যন্ত্রণার চিৎকারে ভারী হয়ে ওঠে। গ্রেবারের বিপুল সংখ্যক সৈন্য স্পার্টাকাসের মাত্র 4 জন সঙ্গীর হাতে পর্যদস্ত হতে থাকে এবং একই সাথে বাঁধ ভাঙা পানির তোড়ের মতো স্পার্টাকাসের সঙ্গীরা তাদের দিকে আসতে শুরু করে। এই অবস্থা দেখে গ্রেবার তার অবশিষ্ট সৈন্য নিয়ে স্পার্টাকাসদের প্রতিহত করার চেষ্টা চালায় এবং কিছুক্ষণের মধ্যেই গ্রেবারের মুখোমুখি হয় স্পার্টাকাস। এরা দুজনেই বহুদিনের পুরনো শত্রু। স্পার্টাকাস তার বিদ্রোহ শুরুই করেছিল মূলত গ্রেবারের কারণে। তো এ সময় দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। অ্যাডিওর, স্পার্টাকাস, ক্রিক্সাস, ওয়েনোমাস প্রাণপণে যুদ্ধ করতে থাকে গ্রেবারের সৈন্যদের বিরুদ্ধে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে গ্রেবারের সেরা এক যোদ্ধার হাতে নিহত হয় ওয়েনোমাস। আর এটা দেখে অ্যাডিওর ছুটে যায় সেই সেনার দিকে এবং প্রচণ্ড ক্রোধে সেই দানবাকৃতির লোকটার বুকে তার তরবারি ঢুকিয়ে দেয়। এরপর ওয়েনোমাসের কাছে এসে দাঁড়ায় অ্যাডিওর। ইতিপূর্বে তার সাথে ওয়েনোমাসের মতবিরোধ থাকলেও ওয়েনোমাসের প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করত অ্যাডিওরের মধ্যে। তাই ওয়েনোমাসের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পায় এই লোকটা। এদিকে একের পর এক সেনাদের পরাজিত হতে দেখে আতঙ্কিত গ্রেবার পিছু হটতে শুরু করে। কিন্তু স্পার্টাকাসের মধ্যে ততক্ষণে রক্তের নেশা পেয়ে বসেছিল। সে তার দল নিয়ে ইতিমধ্যেই রোমান সৈন্যদের মেরে ফেলতে শুরু করেছিল এবং দ্রুতই গ্রেবারের সকল সেনার মৃত্যু ঘটে। আর এর কিছুক্ষণের মধ্যেই স্পার্টাকাসের হাতে ধরা পড়ে গ্রেবার। বলাই বাহুল্য, এবার আর তার নিস্তার ছিল না। তবে গ্রেবার তার মৃত্যুর মুহূর্তেও একজন কৃতদাসের হাতে তার শেষ পরিণতি মেনে নিতে রাজি ছিলেন না। প্রচণ্ড অহংকারী এই রোমান জেনারেল শেষ পর্যন্ত ভেঙে পড়তে রাজি হননি, বরং সে স্পার্টাকাসকে অভিশাপ দিতে শুরু করেছিল। কিন্তু স্পার্টাকাস গ্রেবারের অভিশাপের ভয় পাননি। সে তার তলোয়ার উঁচু করে নির্মমভাবে গ্রেবারের মুখের মধ্যে সেটা ঢুকিয়ে দেয়। প্রচণ্ড কষ্ট এবং বাধা সহ্য করে সেই মুহূর্তে স্পার্টাকাস শেষ পর্যন্ত তার মৃত স্ত্রীর শত্রুর উপর প্রতিশোধ নিতে পেরেছিল। গ্রেবারের মৃত্যুর সাথে সাথে হয়তো স্পার্টাকাস তার সমস্ত রাগ শেষ করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। কারণ যে সকল কৃতদাসদের তিনি মুক্ত করেছিলেন তাদের রক্ষা করার দায়িত্বটা তার উপরে আলটিমেটলি বর্তে গিয়েছিল। কিন্তু একই সাথে গ্রেবারের মৃত্যুতে রোমান সাম্রাজ্য প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে যায়। একজন সামান্য কৃতদাসের হাতে রোমান জেনারেলদের হেনস্থার বিষয়টা রোমান কর্তৃপক্ষ ঠিক মেনে নিতে পারেনি। ফলে নতুনভাবে একজনকে নির্বাচিত করা হয় স্পার্টাকাসের বিদ্রোহকে থামানোর জন্য। কি ছিল সেই ঘটনা? রোমানদের বিশাল সেনাবাহিনীর সাথে স্পার্টাকাসের কৃতদাসদের প্রতিরোধটা কেমন ছিল এবং কি ঘটেছিল সেই সব মানুষের ভাগ্যে, সেই ঘটনা নিয়ে খুব শীঘ্রই স্পার্টাকাসের সিজন 3 গল্প নিয়ে ফিরে আসছি। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো বন্ধুরা, সব মিলিয়ে কেমন লাগলো দ্বিতীয় সিজনের গল্প সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।